সরকার আওয়ামী লীগ নিয়ে নাটক করছে, আওয়ামী লীগ হয়ে গেছে নাটকের আওয়ামী লীগ। মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবি তোলা হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এখানে আবার দেখতে পাচ্ছি রাজপথ হয়ে গেছে এবং তারা কিন্তু ডক্টর ইউনূসের। এদিকে আজ গভীর রাতে বিশাল ঘটনা ঘটে ডক্টর ইউনূসের সাথে। শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব হয়েছে। খালেদা জিয়া দেশে আসায় উত্তেজনা চলছে। আজকেই ক্ষমতার পালাবদল হবে। ব্রুটাস মির্জাফরদের লিস্টের নতুন নাম এখন কি যোগ হয়েছে জানেন? বাংলাদেশ। যে ডালে বসে সেই ডাল কাটে, এই উদাহরণটা ওদের জন্য খাটে। তবে ওরা যে রেটে বেইমানি দৃষ্টান্ত রাখছে তাতে মির্জাফরকেও লজ্জা পেতে হবে। আজকে কিন্তু বিএনপি প্রমাণ করছে যে তার রাজনৈতিক গুরুত্বটা কতখানি। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি, এটা বলার অপেক্ষা রাখে না। বিএনপিকে আপনি যতই তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে এলেন। নিঃসন্দেহে দেশের রাজনীতির জন্য বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বিএনপি দলীয় নেতা কর্মীদের জন্য অনেক বেশি স্বস্তির এবং আনন্দের, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু দলের পক্ষ থেকে যেমনটা মনে করা হচ্ছে আসলে কি তা তেমনটাই বিষয়টি? ঘটনা যাই ঘটুক, বিএনপি কি এটা জনগণ ভালোভাবে বুঝে গেছে। বিএনপির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জরুরি। বিএনপি যে চাঁদাবাজ, বিএনপি যে সাংগঠনিক চাঁদাবাজ, সাংগঠনিক অপরাধী। আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে বিএনপির বক্তব্য যে চাপাবাজি, এতে কোনো সন্দেহ নেই। জাতীয় নাগরিক কমিটি থেকে ছাত্রদের আরেকটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী 9 মে। এর ঘোষণা আরো আগে এসেছিল। ইনফ্যাক্ট গত মাসে অর্থাৎ এপ্রিলে এই দলের আত্মপ্রকাশের কথা ছিল, কিন্তু ফাইনালি তারা আগামী 9 মে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আওয়ামী লীগ বড় ধরনের কি করতে যাচ্ছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে যেন আমি স্বাধীন বাংলাদেশে নেই। এদিকে আবার তারেক রহমান দেশে আসার সুখবর দিল। বাংলাদেশে ফিরে খালেদা জিয়া এমনই ঘোষণা দিল, সারা দেশে খুশির আমেজ বইছে। তারেক রহমান আসার কথা 9 মাসে সবাই অপেক্ষা করছে, কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারছি না কেন। বলেন তো, নিরাপত্তার এমন কি ঝুঁকি আছে বাংলাদেশে? এদিকে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামাতে শেখ হাসিনার সবশেষ চাল রেডি। দ্রুত নির্বাচন চায় শেখ হাসিনা। এর জন্য পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়া এবং জাপানের কাছে হাত পেতেছে শেখ হাসিনা। হ্যাঁ, বিভিন্ন দিক থেকে ক্ষমতা নিয়ে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করে। ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে উত্তেজনামূলক পরিবেশ তৈরি হয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে দেশের মধ্যে যে কোনো ঘটনা নিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমে যায়, আন্দোলন করে, তাণ্ডব করে, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু শেখ হাসিনা সুযোগ পায় বাংলাদেশের মধ্যে মব সৃষ্টি করতে। দর্শক শ্রোতা, আপনারা জানেন আজকে কিন্তু বেগম খালেদা জিয়া দেশে আসেন এবং তার দেশে আসাকে কেন্দ্র করেও অনেক তথ্য এবং চাঞ্চল্যকর খবর সারা বিশ্বে ছড়িয়ে যায়। দর্শক শ্রোতা, দেশের এই পরিস্থিতি নিয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ আছে, সেইগুলোই আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের এই একটি ভিডিওতে। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এখন রাজনীতির যে অবস্থা, আওয়ামী লীগের যে অবস্থা, তাতে মনে হচ্ছে সরকার আওয়ামী লীগ নিয়ে নাটক করছে, আওয়ামী লীগ হয়ে গেছে নাটকের আওয়ামী লীগ। একটা নাটক আছিল ইজ্জত আলীর প্রেস্টিজ, এখন আওয়ামী লীগকে বানাই হয়েছে ইজ্জত আলী। এখন তার প্রেস্টিজ নিয়ে টানাটানি করাটাই তারা মনে করছেন মুখ্য বিষয়, এবং একটা ভয় তৈরি করা আওয়ামী লীগের জন্য, এটাই হচ্ছে তাদের টেকনিক। এখন 5 আগস্টের পর যে পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ কোনটা হয়েছে, মানে এটা সত্য। এখন এরশাদের আমলে আমরা দেখেছি যে প্রচুর পথনাটক হতো সেই সময়, এবং মানুষকে সচেতন করার জন্য এটা খুব ভালো উপাদায় ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, এবং এই ফরম্যাট খুবই কাজ দিয়েছিল সেই সময়। এবং এরশাদের অনেক দোষ থাকলেও তার একটা গুণও ছিল, তার আমলে তাকে নিয়ে প্রকাশ্য ব্যঙ্গ করা যেত, তিনি এটাতে খুব একটা কিছু মনে করতেন না। এবং এটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিশ্ব বেহার খপ্পরে একটা ছবিও এঁকেছিলেন শিল্পী কামরুল হাসান, এবং এইগুলো এফেক্ট করেছিল আন্দোলনে। এখন শেখ হাসিনাকে যতই স্বৈরাচার বলা হোক না কেন, আমাদের সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলার বড় একটি অংশ বৈষম্য বিরোধীদের সাথে কিন্তু নেই। এটা শেখ হাসিনার কারণে না, মূলত স্বাধীনতা বিরোধী শক্তির বিপক্ষে দাঁড়াতে তাদের যে বিবেক, সে বিবেকে বাধা দেয়, যার ফলে তারা অনেকে চুপ করে আছে। এখন সরকার জানে সমাজের অগ্রসরমান অংশের প্রায় পুরোটাই সরকারের সাথে নেই। সাংস্কৃতিক উপদেষ্টা যারা বানাইছেন আপনারা, ফারুকি, তিনিও তার অভিনেত্রী স্ত্রীও আপনাদের বলা সেই তথাকথিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আশেপাশেও কিন্তু তারা ঘোরাঘুরি করছেন, এবং এগুলোর ডকুমেন্ট আমরা সোশ্যাল মিডিয়ার প্রতিনিয়তই দেখতেছি। এখন কথা এটা দাঁড়াচ্ছে যে সাথে ছিলেন, এখন বিপক্ষে পড়ছে, এখন নাই। এখন 1971 সালে বুদ্ধিজীবীদের হত্যা করে যেহেতু বাঙালির জয়কে আটকানো যায়নি,
সেহেতু সরকার আওয়ামী লীগ বুদ্ধিজীবীদের হত্যা করবে না এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু তাহলে তারা কি করবে বা কি করতে চাচ্ছে বা কি করছে, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নতুন নাটক। নাটক হচ্ছে যে আওয়ামী লীগকে ভয় দেখানো, তাকে অপমান করা। এই যে অনেক সেলিব্রিটি আছে, এদের বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগ ঘরানার সেলিব্রিটি। এখন মানুষ একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারে, এটা তার গণতান্ত্রিক রাইট, এটা কোনো অন্যায় নয়। এখন সেটার কারণে আপনি যদি তাকে মামলা দিয়ে আটকায় দিতে চান, মব, এই যে অভিনেতা সিদ্দিক। শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন। এর পিছনে মূল যে কারণটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে সেভাবে কিন্তু বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানটি কোনোভাবে বাতিল হয়নি। যদিও অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে সংবিধান সংস্কার করার চেষ্টা করছে এবং তারা ইতিমধ্যে বেশ কিছু সংস্কার করে ফেলেছে, তবে সেই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা বিষয়ে কোনো বিষয়বস্তু কিন্তু এখন পর্যন্ত তারা সংযুক্ত করেনি। এখানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক একটি সংযোজন হয়েছে এবং হয়তোবা ভবিষ্যতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের নাম দেখতে পাবো। কিন্তু এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বশীল রয়েছেন অর্থাৎ ব্যক্তি, তারা একই থাকবেন। এখন এই যে সংবিধানে শেখ হাসিনার বৈধতা, সেই প্রসঙ্গ ঘিরে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এবং শুধু যে বাংলাদেশের মধ্যে চলছে বা বাংলাদেশের রাজনীতির পাড়ায় বিষয়টি নিয়ে চিন্তা করছে তা কিন্তু নয়, বরঞ্চ আন্তর্জাতিক মহল, আওয়ামী লীগের নেতাকর্মী তো বাংলাদেশের রাজনীতির মধ্যেই পড়ে, তবে আন্তর্জাতিক বিভিন্ন মহলও কিন্তু এই বিষয়টি নিয়ে এখনো নানাভাবে চিন্তিত। যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন তারা তো একদিক থেকে চিন্তিত রয়েছেন, অপরদিকে যারা আন্তর্জাতিক মহলের মূল কর্তাধর্তা রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে আলোচনা সমালোচনায় জড়াচ্ছেন কিংবা চিন্তিত অবস্থায় রয়েছেন। এখন যদি কোনো না কোনো ভাবে শেখ হাসিনা বাংলাদেশে আবার বৈধ প্রধানমন্ত্রী হয়ে কোনো একটি ফর্মুলায় চলে আসেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পশ্চিমারা যে সকল সুযোগ সুবিধা নিচ্ছে সেই সকল সুযোগ সুবিধার মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটে যাবে। এটি কেন বললাম? কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক আদালতের 4টি রায় শেখ হাসিনার পক্ষে চলে এসেছে এবং উনি বৈধ প্রধানমন্ত্রী। এই ধরনের একটি বার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা বেশ ঢালাওভাবে প্রচার করছেন এবং সেখানে আরো বেশ কিছু বিষয়বস্তু লেখা রয়েছে। এটি যদি শুধুমাত্র 2-1 মানুষের কাছ থেকে লক্ষ্য করতাম তাহলে হয়তোবা এই বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন মনে করতাম না। যেহেতু এই বিষয়টি ঢালাওভাবে প্রচারিত হচ্ছে এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের প্রত্যেক শ্রেণীর নেতাকর্মী কিন্তু এই বিষয়টি প্রচারণা করছেন, পূর্বেও করেছিলেন, এখনো করছেন। এখন এই বার্তাটি আসলে কি এবং এই বার্তা প্রকৃতপক্ষে শেখ হাসিনার বৈধতা কিংবা অবৈধতা অথবা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে দেওয়ার জন্য কি ভূমিকা রাখে? এর পূর্বে আর একটি বিষয় বলে নিই, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যিনি বর্তমানে চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু বাংলাদেশের যে বর্তমান প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় নির্বাচন অতি দ্রুত দিবেন বলে কোনোভাবে কিন্তু মনে হচ্ছে না। যদিও বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, উনি একটি সময় ধরিয়ে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকারও একটি সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচনের। তবে এই মুহূর্তে আমরা আন্তর্জাতিক মহলগুলোকে প্রকৃতপক্ষে প্রথমে যেরকম ভেবেছিলাম সেরকম পরিস্থিতি কিন্তু এখন আর নেই। পশ্চিমারা তাদের বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে রেখেছে। কিছুদিন যাবৎ অনেকেই চিন্তিত ছিলেন যে ইন্ডিয়া আওয়ামী লীগের ব্যাপার নিয়ে মাথা ঘামানো ছেড়ে দিয়েছে, ইন্ডিয়াকে পাকিস্তানের সাথে যুদ্ধ অবস্থা তৈরি করে বিজি রেখেছে এবং বাংলাদেশের ব্যাপার নিয়ে ইন্ডিয়া সরকার মাথা ঘামাচ্ছে না। এই বিষয়টা আমার ক্লিয়ার করা দরকার ছিল, সে কারণে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ইন্ডিয়া মোটেও বসে নেই এবং ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধ অবস্থা তৈরি হলো কোনো সমস্যা নেই, কারণ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সরাসরি কোনো যুদ্ধ হবে না। কাশ্মীরে বর্ডারে এরকম অনেকবার যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, ওটা কোনো মীমাংসিত কোনো যুদ্ধ না, কেউ জিতেও না কেউ হারেও না। আর ডোনাল্ড ট্রাম্প তার একটি বক্তব্য ক্লিয়ার করে বলেছেন, মোদি ইজ মাই ফ্রেন্ড। পাকিস্তান যদি ইন্ডিয়াতে কোনো আক্রমণ করে পাকিস্তানকে ডিস্ট্রয় করে দেওয়া হবে, তো যুদ্ধ লাগার কোনো বিষয় নেই। আর কিছুক্ষণ আগে একটি নিউজ এসেছে আমার কাছে, ইন্ডিয়ার অনেকের সাথে আমার যোগাযোগ আছে উচ্চ পর্যায়ের এবং পশ্চিমবঙ্গের অনেকের সাথেই, তাদের মাধ্যমে একটি নিউজ পেয়েছে। আবার অনেক ইউটিউবার এই ভিডিওটি এখনো করে নাই, তো ওরা হয়তো কিছুক্ষণ পরে করবে বা কখন করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অজিত দোভালের সাথে
শেখ হাসিনা ফোন আলাপ হয়েছে। এটা খুব গুরুত্ব বহন করে, কারণ এই সময় এই ফোন আলাপটা খুবই গুরুত্ব বহন করে, কারণ খালেদা জিয়া আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে। এখন কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে ইন্ডিয়া, তার প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এখন কিভাবে পাঠাবে, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আবার আগের মতো স্টার্ট হবে, রাজপথের রাজনীতি, এবং আওয়ামী লীগ সংগঠিত হবে শেখ হাসিনার নেতৃত্বে। অনেক বিষয় আলোচনা হয়েছে, সকল কিছু তো আর মিডিয়াতে আসবে না, এবং অজিত দোভাল খোলাসাভাবে অনেককেই বলবে না। কিন্তু এই যেখান থেকে আমি খবরের নিশ্চয়তা পেয়েছি বা যে তথ্যগুলো পেয়েছি, সেখানে তারা 3টা বিষয় আমাকে বলেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশে এখন আওয়ামী লীগের যে অবস্থা আছে, এই অবস্থায় শেখ হাসিনা কি দেশে ফিরে আসতে পারবে, এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে তার কর্মীরা তাকে কি বিমানবন্দরে খুব স্ট্রংলি সম্বোধনা দিতে পারবে। এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কোন অংশ আওয়ামী লীগকে চাই আবার রাজনীতিতে প্রত্যাবর্তন হতে, ওই বিষয় নিয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে অজিত দোভাল। কিন্তু এই বিষয়গুলো তো আর উনি খোলাসাভাবে বলবেন না কি আলোচনা করেছে। আরেকটি বিষয় আলোচনা করেছে যে বাংলাদেশের মধ্যে এখন উগ্রবাদ, জঙ্গি গোষ্ঠী যাদের আস্ফালন ঘটেছে। 4 মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে এলেন। নিঃসন্দেহে দেশের রাজনীতির জন্য বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বিএনপি দলীয় নেতাকর্মীদের জন্য অনেক বেশি স্বস্তির এবং আনন্দের, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু দলের পক্ষ থেকে যেমনটা মনে করা হচ্ছে আসলে তা তেমনটাই বিষয়টি। দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফিরে আসার সম্পর্কে বলছেন যে খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের জন্য পথ সহজ করবে, দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহায়তা করবে। আসলে কি তার ফিরে আসাটা গণতন্ত্র উত্তরণের জন্য যে পথ সেটি সহজতর হবে? দেখুন, নিরেট বাস্তবতার সাথে নিরেট সত্যটি উচ্চারণ করতে গেলে এটুকু বলতে হবে, খালেদা জিয়া আগেও যে অবস্থায় ছিলেন দেশের রাজনীতির জন্য, অন্তত সর্বশেষ গত 5-7 বছর, এখনো সেই অবস্থায় থাকবেন, এটি আমার মনে হয়। বরং আমার কাছে যেটি অনেক বেশি গুরুত্বের বলে মনে হয়, খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের ফিরে আসাটা অনেক অনেক বেশি জরুরি ছিল, অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই সময়ে যেহেতু নির্বাচন নিয়ে অনেক বেশি সন্দেহ সৃষ্টি হচ্ছে মানুষের মনে, নির্বাচন এই সরকার সহজে দিবে না এটি বিএনপিও জেনে গেছে। বিএনপি যতটা নরম সুরে, যতটা ভালো মন্দ বলে, যত সহজে নির্বাচন আদায় করার চেষ্টা করতে চাচ্ছে, ততটা সহজ তো নয়। এবং নির্বাচন যদি এই সরকারের কাছ থেকে আদায় করতেই হয়, রাজপথ ছাড়া বিএনপির আর কোনো বিকল্প নেই। এটি শুধু বিএনপি নয়, যারা মোটামুটি রাজনীতি সম্পর্কে কম বেশি ধারণা রাখেন তারাও বুঝে গেছেন। তাহলে তারেক রহমানের ফিরে আসাটা এই জন্য জরুরি ছিল যে তিনি সশরীরে বাংলাদেশে অবস্থান করলে, রাজপথে নামা লাগলে নেতাকর্মীদের মনোবল 1000 গুণ বেড়ে যেত, এটি আমার মনে হয়। তারেক রহমান কেন দেশে আসছেন না, কি কারণে আসছেন না, সবগুলো মামলা থেকে খালাস পাওয়ার পরেও তার এই দেশে না আসাটা মানুষের মনে অনেক রহস্য সৃষ্টি করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসার পর ডক্টর জাহিদ হোসেন, বিএনপির অন্যতম নেতা, তিনি বলেছেন তারেক রহমান ফিরে আসবেন সহসায়। এই কথাগুলো অনেক দিন ধরে শোনা হচ্ছে, এখনো বলা হচ্ছে, এবং যত বেশি বলা হবে তত বেশি মানুষের মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে বিষয়টি আসলে কি। এখন বিষয় হচ্ছে যে যেদিন খালেদা জিয়া ফিরে এলেন, অর্থাৎ মঙ্গলবার, তার একদিন আগে বিএনপির জন্য আরেকটি দুঃসংবাদ এলো। সেটি কেমন? সরকার তো নির্বাচন দিবে না, দিতে চাইছে না, নানান ধরনের আলবাহানা, নানান কথাবার্তা, অজুহাত। ঘটনা যাই ঘটুক, বিএনপি কি এটা জনগণ ভালোভাবে বুঝে গেছে। বিএনপির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জরুরি। দর্শক, বিএনপি যে চাঁদাবাজ, বিএনপি যে সাংগঠনিক চাঁদাবাজ, সাংগঠনিক অপরাধী, চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির যে সাংগঠনিক ব্যবস্থা, এটা যে ভোতা অস্ত্র, এটা যে লোক দেখানো, আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে বিএনপির বক্তব্য যে চাপাবাজি, এতে কোনো সন্দেহ নেই। তো বিশেষ করে বিএনপি যে চাঁদাবাজ, এটা আমার মনে হয় জনগণকে আমরা বোঝাতে পেরেছি, এবং এটা আমরা সকাল সন্ধ্যা অজিফার মতো বলতে থাকবো যে বিএনপি চাঁদাবাজ। কারণ বাংলাদেশের যত চাঁদাবাজি তার সব বিএনপি করে, অন্য কেউ করে না। আর 2-1% বা 10,000 1-2টা পাবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ কেউ জড়িয়ে পড়ছে, তাও বিএনপি নেতাদের ছত্রছায়া করতে হচ্ছে। তো বিএনপি যে চাঁদাবাজ, এটা অন্য কোনোভাবে প্রমাণ করার দরকার হয় না। এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য, যেটা নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ নেই। একটা খবর,
মির্জা ফখরুলের বক্তব্যে বিএনপি চাঁদাবাজ স্লোগান দিয়েছে দাবিতে প্রচারিত ভিডিও সম্পাদিত। মানে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় যে মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে কেউ স্লোগান দিচ্ছে বিএনপি চাঁদাবাজ। মানে এটা দ্বারা কেউ বোঝাতে চেয়েছে যে বিএনপির প্রোগ্রামের ভেতরেই বলা হয় বিএনপি চাঁদাবাজ। এই ভিডিও সম্পাদিত, মানে এটা সঠিক না, কেউ এডিট করে এটা ঢুকিয়ে দিয়েছে। এর জবাবে বলতে চাই যে বিএনপি যে চাঁদাবাজ এটা এডিট করে জনগণকে বোঝানোর কোনো দরকার নেই, এটা চিরসত্য। আর এটা তো সহজেই বোঝা যায় যে বিএনপি চাঁদাবাজি করে সেই বিএনপির প্রোগ্রামের মধ্যেই কি বিএনপির লোকজন বলবে বিএনপি চাঁদাবাজ? কখনোই না। অতএব এই ধরনের ভিডিও যে ভুয়া, এটা তো সহজেই বোঝা যায়। তবে হ্যাঁ, বিএনপির একাংশ আর একাংশ চাঁদাবাজ বলতে পারে, কিন্তু ঢালাওভাবে বিএনপি চাঁদাবাজ এই কথা কেউ বলবে না। যেমন আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির একজন বর্ষিয়ান নেতা, তিনি সরাসরি স্বীকার করেছেন এবং বলেছেন বিএনপিতে অনেক রয়ের এজেন্ট আছে, ভারতের দালাল আছে, ছোট বড় নানান ধরনের দালাল আছে। এরকম বিএনপিতে যে চাঁদাবাজ আছে এটা ইঞ্জিনিয়ার ইশরাক স্বীকার করেছেন, আর অনেকে স্বীকার করেছেন, স্বীকার করবে। কিন্তু ঢালাওভাবে বিএনপি চাঁদাবাজ এই কথা বিএনপির কেউ স্বীকার। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। এখানে কিন্তু আওয়ামী লীগ, তারপরে আরো যে বিষয়গুলো রয়েছে দেশের রাজনীতি নিয়ে, এইসব নিয়ে কিন্তু সবাই সবার মানে মন্তব্যগুলো প্রকাশ করে এবং এই মন্তব্যগুলোতে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান অবস্থা। দর্শক শ্রোতা, এইখানে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব কথাগুলো আপনারা কি পক্ষে নাকি বিপক্ষে, আপনারা কি মত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর আগে থেকে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।